জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। ঘুমন্ত বাঘকে কখনো জাগ্রত করিও না। আসসালামু আলাইকুম। একটা প্রবাদ আছে, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। আজকে দুইজন বাটপারকে নিয়ে কথা বলবো। রাজনৈতিক বাটপার, 1 নম্বর নুরুল হক নূর, অন্যদিকে তারই বাটপার বন্ধু রাশেদ খান। সুপ্রিয় দর্শক, এই দুজন ব্যক্তি ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যে ধরনের মন্তব্য করতেছে, মানে প্রথমে যে প্রবাদটি বললাম, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। নুরুল হক নূর তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, আপনাদেরকে সেই পোস্টটি আগে শোনাবো। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে 2 জন পাগলাকে ভ্যাকসিন দেওয়া হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেই গেছে, এটা পোস্ট দিয়েছেন নুরুল হক নূর তার ফেসবুকে। বিএনপি যদি জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেই, জামাত রাজনীতি করতে পারবে, এটা নুরুল হক নূর বলতেছেন যে আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধই করে গেছে। এখন বিএনপি যদি জামাত থেকে মুখ ফিরিয়ে নেই, জামাত কি বাংলাদেশে রাজনীতি করতে পারবে? প্রশ্ন করেছেন। জামাতের মূর্খ নেতাকর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে? জামাত শিবিরের অতি উৎসাহী কর্মীরা যতই লাফালাফি করুক, জামাত কখনো এদেশের কোনো মেইন স্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না। এটা কে বলতেছেন? নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ নামক একটা তথাকথিত রাজনৈতিক দলের প্রধান। তিনি যে ব্যক্তি এই জাতীয় নির্বাচনে 1টি আসন পেয়েছেন এবং তার বাটপার বন্ধু রাশেদ খান এমপি হবে না, জানে যে গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করলে তিনি জীবনে এমপি হতে পারবেন না। এই জন্য শুধু এমপি হওয়ার জন্য তিনি দলের সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও তিনি এমপি হওয়ার জন্য ভিন্ন একটি রাজনৈতিক দলে যোগদান করেছেন। আপনারা সে বিষয়টি জানেন। আজকে তার এই বক্তব্য নিয়ে সর্বপ্রথম একটি কথা বলি, এরপর রাশেদ খান এবং নুরুর যে ধরনের কথাবার্তা এবং বাটপারি, আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে ফাঁস করব। আমরা প্রথমে দেখব, আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেই গেছে। নুরুল লিখতেছে, বিএনপি যদি জামাত থেকে মুখ ফিরিয়ে নেই, জামাত কি রাজনীতি করতে পারবে? তিনি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। তিনি জিজ্ঞেস করতেছেন পারবে, এবং আমি তার জবাবে বলতে চাই। নুরু জিজ্ঞেস করতেছে, জামাত ইসলামী কিন্তু অলরেডি আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেছে, এখন যদি বিএনপিও জামাত থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে কি জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারবে? এটা তিনি প্রশ্ন করেছেন। আপনারা সাক্ষীদার, আপনারা স্বচক্ষে দেখেছেন গত 17 বছর ধরে জামাত এবং শিবির নাম বললে তাদেরকে হত্যা করা হতো, হত্যা করা জায়েজ ছিল। নুরা পাগলারা সে বিষয়গুলো তো দেখেছে ক্যাম্পাসে। শিবির মনে করে মানুষদেরকে হত্যা করেছে, কোনো বিচার নেই। তখন কি এই নুরা পাগলা বা বিএনপির কেউ কি জামাতের পক্ষে দাঁড়িয়েছে? জামাতের শীর্ষ নেতাদেরকে একের পর এক ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ক্রসফায়ার দিয়ে শিবিরের অসংখ্য ব্যক্তিকে নেতাকে হত্যা করা হয়েছে। আপনারা সে বিষয়গুলো চোখের সামনে দেখেছেন। বিএনপি কি ভূমিকা রেখেছে? কোনোদিন কি জামাতের পক্ষে এসে একটা মিছিল মিটিং করেছে? দেখাতে পারবেন? জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, বিএনপি কি করেছে জামাতের জন্য? কিছু করেনি। জামাত ইসলামী একা একা লড়ে গিয়েছে, জীবন দিয়েছে, শত শত নেতাকর্মী জীবন দিয়েছে। তারা কি বাংলাদেশ থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে? এখন বলতেছে যে জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধই করে গেছে, এখন বিএনপি মুখ ফিরে নিলে কি হবে? তাই বলতেছে। কি হবে আপনারা বলেন? আওয়ামী লীগ তার 14 গোষ্ঠী দিয়ে, ভারত আওয়ামী লীগ মিলে জামাতের কি করেছে? কিছু করতে পেরেছে? অসংখ্য ব্যক্তিকে হত্যা করেছে। জামাত ইসলামী আরো বেশি শক্তিশালী হয়েছে। আর নুরা পাগলার মতন একজন ঠুনকো ব্যক্তি, আমি এইভাবে তাকে নিয়ে কথা বলতাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, নুরু পাগলার মতন রাজনৈতিক বাটপার কেন বলছি, আপনাদেরকে ভিডিও দিব, আপনারা দেখতে পাবেন। এই রাজনৈতিক বাটপার যে কথা বলতেছে, আওয়ামী লীগ এবং ভারত তার 14 গোষ্ঠী মিলে জামাত ইসলামীকে নিঃশেষ করার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করেছে। কি করতে পেরেছে? কিছুই করতে পারে নাই। জামাত আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়েছে। এখন নুরা পাগলা যদি জামাতের নেতাকর্মীদেরকে এইটা বুঝায় এবং তার কথা মানুষ বুঝবে, সে অলরেডি পাগল হয়ে গিয়েছে, তাকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন, ইতিমধ্যে মানুষ বুঝতে পেরেছে। যাই হোক, আমরা এবার আসি নুরা পাগলাকে নিয়ে। কেন বাটপার বললাম? রাজনৈতিক বাটপার তিনি। কেন বলতেছি, বক্তব্যটি শোনেন। জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি আন্দোলন সংগ্রামের বিষয়ে। আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করিনি। তিনি কিন্তু এক মুখ দিয়েই কথা বলতেছে।
কখনো বলতেছে জামাত শিবিরকে ছাড়া এই আন্দোলন সম্পূর্ণ হওয়া অসম্ভব ছিল। আবার তিনি জাতীয় সংসদে যখন বিএনপি তাকে মানে প্রতিমন্ত্রী বানিয়েছে, তখন তিনি রাজনীতি মানে বিএনপির কাছে যাওয়ার জন্য, বিএনপির ভালোবাসা পাওয়ার জন্য তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেছেন কি, তিনি বলতেছেন আন্দোলন সংগ্রামে নাকি জামাত ইসলামীকে তিনি পাননি। দেখেন, আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই, তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করিনি। এটা কি জন্য বলতেছেন? তাকে যেন বিএনপি আরো বেশি দাম দেয়। বিএনপির বিরুদ্ধে এই নুরা পাগলা কি কি বলেছে আপনারা শুনেছেন, আমি বারবার আপনাদের মাঝে সেই ভিডিওটি দিতে যাচ্ছি না। যাই হোক, এবার আসি রাশেদ খান। রাশেদ খান কুত্তার মতন মানে মানে মেচি কুত্তা চেনেন, আমরা বলি মানে যখন দাবড় দেয় একটা কুকুর আর একটা কুকুরকে, যেই কুকুরটা ন্যাস পিছনের ভিতরে মুড়িয়ে দিয়ে দৌড়ে পালান, তাকে আমরা বলে থাকি সাধারণত মেচি কুকুর। তো এই রাশেদ খান আওয়ামী লীগ নেতা নাস্তিক নিজুম মজুমদারের টক শোতে আপনারা সেই বিষয়গুলো দেখেছেন। শুনেন, ওকে যে সামনে পেতাম না। লিসেন টু মি। একদম চুপ, একদম চুপ। ল্যাঙ্গুয়েজ খারাপ করে যাবেন প্লিজ। নো 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 নেজুম ভাই আচ্ছা, তুই নেজুম ভাই no 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 I will not allow any single word like that please. এই শুন, আমি ওনাকে থামাচ্ছি প্লিজ। আপনি এভাবে গালিগালাজ করা যায় না, গালিগালাজ করা যায় না। কুকুরের বাচ্চা, বাস্টার্ড। এই টক শোতে নিজুম মজুমদার রাশেদ খানকে যেভাবে গালাগালি করতেছিল, যে ভাষায়, আর রাশেদ খান মেচি কুত্তার মতন সেই টক শোতে বসেছিল, কোনো জবাব দেয়নি। নিজুম মজুমদারের মতন ব্যক্তির কাছে মেচি কুত্তার মতন টক শোতে বসে থাকতো রাশেদ খান। আমরা তো সেই বিষয়গুলো দেখেছি। এখন এসে তিনি সরোয়ার তুষার, ব্যারিস্টার শাহরিয়ার কবির, তাদের মতন ব্যক্তিদেরকে, যারা তার থেকে বয়সে অনেক বড়, তাদেরকে যেভাবে ধামকি দিয়ে কথা বলতেছে, মনে হচ্ছে যে মেরে বসবে, এইভাবে কথা বলতেছে টক শোতে। আপনারা সেই বিষয়গুলো লক্ষ্য করেছেন। এই ধরনের বেয়াদব এবং রাজনৈতিক দেউলিয়া যাদের ভিতরে, যারা শুধুমাত্র একটা সিটের জন্য, একটা এমপি হওয়ার জন্য গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে বিএনপিতে যোগদান করে তারপরে 3 নাম্বার হয়েছে, যেটা আসা তো দূরের কথা, তিনি 3 নম্বর হয়েছে। আরেকজন আছে ওই যে কুমিল্লাতে হাসনাত আব্দুলের সাথে নির্বাচন করেছে, সব প্রত্যেকটা সেন্টারে ঠকেছে। আল্লাহর রহমতে সেই ব্যক্তিটা প্রত্যেক সেক্টরে ঠকেছে। তিনি কি বলে জানেন? একটু দেখেন। তিনি বলতেছেন যে ঘুমন্ত বাঘকে জাগানোর চেষ্টা করবেন না, তাহলে সবল দিবে, সবল দিয়ে আপনারা সামলাতে পারবেন। একটু শুনেন আমাদের এই জসিম কাকা। ঘুমন্ত বাঘকে কখনো জাগ্রত করিও না। যদি ঘুমন্ত বাঘকে জাগ্রত করো, তাহলে তোমাদের পরিণতি সবচেয়ে বেশি ভয়াবহ হবে। কেন, বাঘ যখন জাগ্রত হয়ে যাবে, তখন সামনে যাকে পাবে তাকেই কিন্তু ছবল মারবে। তো তোমাদের জামাত, রক্কাটা জামাতকে বলে দিতে চাই, সুন্দরভাবে দেশকে স্থিতিশীল শান্তি রেখে রাজনীতি করার প্রক্রিয়াধীন চলে আসো, অন্যথায় তোমাদের পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ হবে। এই হচ্ছে জসিম কাকার অবস্থা। ঘুমন্ত বাঘকে মানে মানুষ হিসেবে তো কথা বলা উচিত। ওই যে প্রথমে যে উক্তিটি আমি দিলাম যে দুদিনের বৈরাগী ভাত রে কয় অন্ন, মানে সেরকম অবস্থা, যে মানুষটা তো দেখতে হবে। তিনি যে বাঘে, ঘুমন্ত বাঘ, মানে হাসনাত আব্দুল্লাহ কাছে ঠগে গোহারা হেরে তিনি ঘুমিয়ে গিয়েছিলেন। এখন জামাত শিবির তার মনে হয় পিছনে বাড়ি মেরে তাকে ঘুম থেকে ভাঙায় দিচ্ছে। এইভাবে সমালোচনাটা করা উচিত নয়, আমিও জানি, কিন্তু যেইভাবে কথাবার্তা বলতেছে ক্ষমতার জন্য, নুরুল হক নূরের মতন ব্যক্তি এবং রাশেদ খানরা পাগলা কুত্তা হয়ে গিয়েছে। আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করতেছি। এইভাবে যদি কথা বলে, তাহলে তাদের সমালোচনাটা কিভাবে করবে মানুষ? শুধু এই নয়, নুরুল হক নূর এর আগেও যে সকল পোস্ট দিয়েছে আপনাদেরকে একটু শোনাই। তিনি আরেকটি পোস্ট দিয়েছিলেন, জামাত শিবিরকে স্মরণ করে দিতে চাই, গত 1.5 দশকে যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। কতটা পাওয়ার তার! মানে আমি প্রথমে যে উক্তিটা বলেছি, বারবার সেই বিষয়টি বলতেছি, যে এই উক্তির সাথে এদের জীবনী মিলে যায়। ব্যক্তিটা কারা? নুরুল হক নূরকে কি আমরা চিনি না? তিনি যদি বলেন জামাত ইসলামীকে আজীবন গুপ্ত রাখার ব্যবস্থা করে দিবেন, এত বড় পাওয়ার তার। যে ব্যক্তি সেনাবাহিনীর হাতে মার খেয়ে পা জড়িয়ে ধরে বেঁচেছেন, এমন মায়ের তাকে দিয়েছে আপনারা জানেন।
এই নূরের জন্য জামাত শিবির রাজপথে নেমে গিয়েছিল, বিক্ষোভ করেছিল, তখন কিন্তু সরকারি দল বর্তমান সরকার অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা কিন্তু রাজপথে নামে নাই। তো যে নূরের জন্য জামাত ইসলামী তার সবসময় যখন তাকে অ্যাটাক করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির তার পক্ষে কথা বলেছে, রাজপথে অগ্নিঝড় আন্দোলন করেছে, আপনারা দেখতে পেয়েছেন। সেই ব্যক্তি যদি জামাত ইসলামীকে এই ধরনের হুমকি দেয়, এই ব্যক্তির মানে, এবং তিনি একজন প্রতিমন্ত্রী, তার দায়িত্বশীল জায়গা থেকে, রাশেদ খান তিনি সরকারি ব্যক্তি, তাদের রাজনৈতিক জায়গা থেকে প্রতিনিয়ত এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছে, এবং যত জামাত শিবিরের বিরুদ্ধে বলতেছে, বিএনপির কাছে তাদের সম্মান, তাদের মর্যাদা আরো বেশি মানে বৃদ্ধি পাচ্ছে। এগুলো বলে রাজনীতিতে বেশি দিন টিকা যায় না। এই ধরনের মানে কথাবার্তা বলতেন কারা? নাস্তিক শাহরিয়ার কবির, নিজুম মজুমদাররা এইভাবে টকশোতে বিভিন্ন জায়গায় এই ধরনের হুমকি দামকি দিতেন। তো তারা কিন্তু এখন নেই। টাকলা মুরাদ, আপনারা তো জানেন এই বিষয়গুলো, এরা কিন্তু দিতেন, এই ধরনের কথাবার্তা বলতেন। তারা আজ নেই, কালের আবর্তনে তারা হারিয়ে গিয়েছে। এবং আজকে দেখলাম আমাদের নাস্তিক শাহরিয়ার কবির, তিনি যেভাবে লাঠিতে ভর দিয়ে নিরীহ ব্যক্তির মতন হেঁটে যাচ্ছেন কোর্ট থেকে। তো বিষয়টি দেখে মনে পড়ল আল্লামা আদিল হোসেন সাঈদীকে নিয়ে, দেশের ইসলামপন্থীদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে কিভাবে টকশোতে বড় গলায় কথা বলতো, ইসলামকে ডাইরেক্ট আঘাত করতো, কলিজায় লাগতো আমাদের। এই স্বৈরাচার, এই নাস্তিক, আজকে তার পরিণতি কি হয়েছে? এখান থেকে যদি তারা শিক্ষা না নেয়, এবং তারা বারবার বলতেছে জামাত শিবির নাকি ফ্যাসিস্ট, অ্যান্ড বিভিন্ন কথাবার্তা বলতেছে। জামাত ইসলামের একজন রানিং এমপি এবং বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম মুফতি আমির হামজার গাড়িতে তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনারা ভিডিও দেখেছেন। সেই গাড়িতে এই টুকাই, গণ অধিকার নামক টুকাইদের সংগঠন, এই নুরু বাহিনী, তারা হামলা করেছে। মুফতি আমির হামজা একজন রানিং এমপি, তিনি একজন আলেম, তাকে পিঠে তাকে ইটের আদলা দিয়ে ঘায় মারা হয়েছে, তার গাড়ির কাঁচ ভেঙে তার পিঠে লেগেছে। একজন এমপিকে এইভাবে হামলা করা হচ্ছে, দুটি পুলিশের গাড়ি রয়েছে, পুলিশ কোনো ফাংশন করে না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো একজন এমপিকে সরাসরি হামলা করবে, যারা এমপিকে সরাসরি হামলা করে তাদেরকে কি করা উচিত? তাদেরকে চুমো দেওয়া উচিত। সেখানে সংঘর্ষ বেঁধেছে এবং জামাত ইসলামের অধিকাংশ ব্যক্তিরা আহত হয়েছেন। গণ অধিকার পরিষদ এবং ছাত্র দলের নেতারা সেখানে কিন্তু সশস্ত্রভাবে তারা আগে থেকেই ওত পেতেছিলেন, এবং তারা ফেসবুকে ঘোষণা দিয়ে আগে থেকে যে আমির হামজাকে হত্যা করবে, এইভাবে তারা রাজপথে নেমেছিল। একজন রানিং এমপি, তাকে হামলা করবে, আর তার পাল্টা প্রতিরোধ গড়ে তুললে তাদেরকে স্বৈরাচার বলা হবে, আওয়ামী লীগের দোষর, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে। যাই হোক, আওয়ামী লীগের দোষর কারা ইতিমধ্যে কিন্তু প্রমাণিত হয়েছে। যেই নুরু শেখ হাসিনাকে মা বলে রাজনীতি করতে হয়েছে, যেই রাশেদ খানরা তারা বলেছে যে আওয়ামী লীগের মতন রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে ফেলানো তো সম্ভব না, এইভাবে কথাবার্তা বলেছে, আপনারা দেখেছেন সেই বিষয়গুলো, আমি আর আনতে চাচ্ছি না। তো সেই ব্যক্তিরা যখন এই ধরনের কথা বলে, তখন জনগণের তাদের পরে বা তাদের প্রতি যে সম্মান ছিল সেই সম্মানগুলো উঠে যায়। আপনি সম্মানিত ব্যক্তি, আপনি যদি মানুষকে সম্মান দিয়ে কথা না বলেন, আপনাকে সম্মান দেওয়ার জন্য মানুষের ঠেকা পড়ে নাই। অতএব নুরুল হক নূর এবং রাশেদ খান, তাদের বিষয়ে সম্মান ছিল, কিন্তু ইদানিং তাদের বক্তব্য, যে ধরনের বক্তব্য তারা দিচ্ছে, তাদের প্রতি আর সম্মান থাকার কোনো প্রশ্ন আসে না। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।